ইয়াতে শর্ট করে নাকি হ্যাঁ এই জিনিসটা যখন লাগে একটু একটু করে ইয়ে করি এটা কলারের সাথে লাগিয়ে দিতে চাইলে হাতে এখানে ধরা হয়েছে না এখানে ধরা হয়েছে না চার্জে দিয়ে রাখে চার্জ আগে দিয়ে রাখবেন এটা একটা ক্লাস কভার দেয় পরবর্তীতে কভার দেয় ব্যাটারি ব্যাকআপ নাই মনে হয় জানি মানুষ ঘুরে হয় না জিনিসের তো পুরো অনলাইনে ক্লাস দেন অনলাইনে ক্লাস ওরকম ভাবে ভালো হচ্ছে না অনলাইন ক্লাসগুলো পর আমরা দেখি তো অতটা বুঝতে পারে না এই জন্য কষ্ট করে চলে ফ্যাশন ভালো দেওয়া হচ্ছে কিছুটা এটাও তো শর্ট করে হ্যাঁ দেখছেন করে হ্যাঁ এদিকে ধরেন এদিকে করে না আমাদের কোশ্চেন নিতে করে করে নিয়ে হাতে করে লাগলে তখন করে যখন ছিটতে রাখতে হবে কেন এরকম কেন জিনিসগুলো রাজনীতি করে দাম অনেক বড় তো কে বুঝতে পারে সেটা কি হচ্ছিল না কারণ তো রয়েছে কারণ করে ঠিক আছে সমস্যা নেই সেখানে আজকের সিলেবাসের অনুযায়ী দু একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো ঠিক আছে বেরিয়ে আচ্ছা ফ্লুইড আমাদের কখন দেয়া লাগতেছে ফুড টেকনো বলতে কি তরল খাবার না স্যালাইন জাতীয় ফ্লুইড মানে এখানে যেটা আমরা আইবি দিই ঠিক আছে বেসিক্যালি ওইটা ইন্ট্রাভেনাস কোনটা ইন্ট্রাভেনাস ফ্লুইড আইবি ফ্লুইড মানে শিরায় শিরায় হ্যাঁ শিরাতে যেটা দিব সেটা আচ্ছা শিরাতে আমাদের ফ্লুইড দিয়ে লাগে কখন নাথিং পার ওরাল ঠিক আছে এটাকে আমরা সংক্ষেপে কি বলি এনপিও মানে মুখের কিছু না দিলে হ্যাঁ নাথিং পার ওরাল
কিন্তু মনে করেন পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য বিশেষ করে হাসপাতালে বিশাল একটা জিনিস, কিন্তু অল্প কিছু জানলেই হবে। আচ্ছা, আইভি ফ্লুইড বাচ্চাদেরকে আমরা হচ্ছে একটা দিই হচ্ছে 10% দিয়ে, ঠিক আছে? এটা কি ইনফিউশন, স্যালাইন, ঠিক আছে? সেটাই যে স্যালাইন দিই সেটা। আর কতগুলো আছে কি? ইনফিউশন, এপিএন, ইলেকট্রোডেক্স 10। ইনফিউশন, এপিএন অথবা ইলেকট্রোডেক্স 10। ঠান্ডা হচ্ছে না কেন? 26 করে দিয়েছেন নাকি? দেখেন এটা 24 করে দেন। 24 স্যার শুনে যাচ্ছে না। 24 আচ্ছা হ্যাঁ শোনা যাচ্ছে না মানে কি? আমার কথা শোনা যাচ্ছে না? আপনারা শুনতেছেন? আমরা শুনতেছি কিন্তু অনলাইনে শুনতেছে না। হ্যাঁ, অনলাইনে এদের জন্য একটা মাইক লাগাই দেন। উনি শুনছে না, উনি পিছনে শুনতেছে না তো বলেন, না শুনলে না শুনলে বলেন। আমাদের তো মানে যে ক্যাপাসিটি দিছে বলার জন্য, এটা রাস্তার ওই পাশে যাবে না? যাবে। তো টেনশনের কিছু নাই যে না শুনলে, ঠিক আছে? আর না হলে সামনে এসে বসতে পারেন। সামনে কি সিট ম্যানেজমেন্ট হচ্ছে না? না ঠিকঠাক মতো? ইলেকট্রোডেক্স 10 বাচ্চাদের আমরা নরমালি যে ওখানে কি থাকে স্যালাইনের মধ্যে, বেসিক্যালি কি থাকে? ইলেকট্রোলাইট থাকে আর কি, ঠিক আছে? আর হচ্ছে গ্লুকোজ থাকে। ইলেকট্রোলাইট কোনগুলা? সোডিয়াম, পটাশিয়াম, এগুলা। তো এখানে বাচ্চাদের জন্য এপিএন আলাদা করে বের করছে, ওটাতে কি থাকে? একটু পরিমাণে কম থাকে। বাচ্চাদের তো আমরা ওইভাবে দিতে পারি না, অ্যাডাল্টের যেটা দিতে পারি, ঠিক আছে? তা আমরা অ্যাজ ইউজুয়াল এই দুইটা দিই আর কি বাচ্চাদেরকে। হ্যাঁ, কখন দিই এটা একটু বলে দিচ্ছি পরে, একটু লিখে নেন। আমরা এই ওয়ার্ডে গেলে দেখবেন এই দুটা ইনফিউশনেই একদম একদিনের বাচ্চা থেকে শুরু করে দেখবেন এই দুটাই চোখে পড়বে। ইনফিউশন, হ্যাঁ বলতেছি এটা। শোনা যায়? আচ্ছা, আচ্ছা, আমরা ফার্স্ট ডেতে কি দিই? ফার্স্ট ডে মানে কি? জন্মের 24 ঘন্টার ভিতর। ফার্স্ট ডেটা কি হিসাব করছি? বেসিক্যালি আমরা যখন থেকে জন্ম হয়েছে তার থেকে 24 ঘন্টা। ফার্স্ট ডেতে দিয়ে হচ্ছে আমরা 10% দিয়ে যেটা লিখছি এটা।
এরপর সেকেন্ড ডে থেকে দিয়ে হচ্ছে ইনফিউশন, এপিএন অথবা রেক্রুডেক্সন। ডিমস আছে? বের করুন দেখুন। ডিম সেপস আর কি। হ্যাঁ দেখেন, বের করে দেন আমাকে। ব্র্যান্ড নেম এটা। ওকে আপনি কেন স্যার আছে? আচ্ছা, এটা অনেকে হয়তো পিএন অথবা ইলেকট্রোডেক্স হিসেবে শুনেন নাই। বেবি স্যালাইন তো শুনছেন না? হ্যাঁ, বেবি স্যালাইন এটা শুনছেন? এই জন্য এটার মধ্যে দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। এটাতে কি কোনো ইলেকট্রোলাইট নাই, অনলি গ্লুকোজ, ডেক্সট্রোজ, ঠিক আছে? সাথে এটার সাথে যখন আমরা সামান্য পরিমাণে ইলেকট্রোলাইট দিব, সোডিয়াম ক্লোরাইড, তখন এটাকে কি বলতেছি? বেবি স্যালাইন। হ্যাঁ, এটা বলতেছি। অ্যাডাল্টের ফ্লুইড ম্যানেজমেন্ট করছেন? অ্যাডাল্টের ক্ষেত্রে ফ্লুইড ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় অ্যাডাল্টের ক্ষেত্রে? ঠিক আছে, কি রেকর্ডিং দিই নাই? ঠিক আছে। শোনা যাচ্ছে না? এটা কি ঢুকে গেল নাকি কোথাও? হ্যাঁ, চাপা পড়ছে? শোনা যায় না? আচ্ছা, এইটুকু তো লিখছেন না? তাহলে সেকেন্ড ডে থেকে কি, সেকেন্ডের পর থেকে বাচ্চাদের কি দিব আমরা? সেকেন্ডের পর থেকেই এটা, ঠিক আছে? থেকে কি যে কোনো একটা, এগুলো কিন্তু সব একই, এপিএন, ইলেকট্রোডেক্স 10, বেবি স্যালাইন। স্যার ওই মানে সেকেন্ড ডে থেকে কতদিন দিতে হবে ওই বেবি স্যালাইনটা? স্যার শুনতে পাচ্ছেন? এবার হচ্ছে পরিমাণটা কি প্রথম দিন, এটা একটু লেখেন, মনোযোগ দিয়ে লেখেন, শুনেন, মনোযোগ দিয়ে লেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ফার্স্ট ডেতে হচ্ছে 60 ml পার কেজি বডি ওয়েট।
ডেতে হচ্ছে ml পার কেজি বডি ওয়েট। থার্ড ডে তো হচ্ছে 100। আচ্ছা আচ্ছা So, এটা যদি ওই অনেকে হুম এডমিট ও একটু এডমিটে ক্লিক করে দিতে এখানে ওই এখানে লাইনে আছে তো আচ্ছা। তো ঢুকতে হলে আবার এখান থেকে পারমিশন দিতে জাস্ট এডমিট অপশনটা ক্লিক করে দিতে আসলে আর কি তো ঠিক আছে। থার্ড ডে হচ্ছে 100 ml পার কেজি বডি ওয়েট। ফোর্থ ডে হান্ড্রেড 20 ml পার কেজি বডি ওয়েট। লেখা বুঝতে সমস্যা হয়? কি চিন্তা করতেছেন যে 120 ml পার কেজি বডি ওয়েট এটা কি? আচ্ছা ঠিক আছে, লিখে নেন তাহলে একটু কনফিউশন দূর হয়ে যাবে। এটা আসে তারপর হচ্ছে 6 ডে থেকে 6 ডে থেকে পুরো, ঠিক আছে? আর বাড়বে না, কতটুকু হবে? 150 ml পার কেজি বডি। তাহলে একটা কথা বলছি, যদি ইংরেজি সার্টিফিকেট এটা কত সুন্দর হ্যাঁ বলতেছি। তাহলে প্রথম দিন কতটুকু পাবে? 60 ml পার কেজি, 1 কেজিতে করে 60 ml পাবে। মানে এটা কতক্ষণে পাবে? কতক্ষণের জন্য আমরা হিসাব করি? 24 ঘন্টার জন্য হিসাব করি, ঠিক আছে? এটা কি 24 আওয়ার্স এর হিসাব? আমাদের হিসাব 24 আওয়ার্স এর। তাইলে সেকেন্ড ডেতে পাবে 80 ml করে পার কেজিতে, থার্ড ডেতে 100 ml, ফোর্থ ডেতে 120, ফিফথ ডেতে 140, সিক্স ডেতে 150। তাহলে প্রথম দিন একটা বাচ্চা হয়েছে মনে করেন 2.5 কেজি, তাহলে সে সারাদিনে কতটুকু পাবে? প্রথম দিন হয়েছেই 2.5 কেজি, ঠিক আছে? তাকে এখন আমরা এনপিও রাখা লাগতেছে। যে কোনো কারণে মনে হয়েছে কি বাচ্চা সাক করতে পারতেছে না ঠিক মতো, অথবা লাংসে কি আছে, একটু গড়গড় শব্দ শোনা যাচ্ছে, অ্যামনিটিক ফ্লুইড খেয়ে ফেলে না অনেক সময়, একটু লাংসে অ্যাসপিরেশন আছে, এরকম কোনো সমস্যা মনে হয়েছে আমাদের, তাকে আমরা একটা স্যালাইন দিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে স্যালাইনটা আমার কতটুকু দিতে হবে? 60 ml পার কেজি বডি ওয়েট। 60 ml ফার্স্ট ডে হিসাব করতেছি, প্রথম দিন। তাহলে 2.5 কেজি হলে সে কতটুকু পাবে? 150 ml পাবে শুধু। সারাদিনে কতটুকু পাবে? 150 ml। আচ্ছা, পরের দিন যখন গিয়ে দেখি যে সে তো 2.5 কেজি থাকবে, পরের দিন তার ওজন বেড়ে যাবে না, তাহলে সেকেন্ড ডেতে আমি চেঞ্জ করে দিব। আবার কি চেঞ্জ করবো? ডিএটা চেঞ্জ করে ফেলবো। প্রথম দিন কি দিচ্ছি আমরা? খাতা পিছনে দেখেন, প্রথম দিন কি দিছি? ডিএ দিছি না? আর সেকেন্ড ডে থেকে ইনফিউশন চেঞ্জ করে দিছি। তাহলে সেকেন্ড ডেতে আমার কি করা লাগবে? ইনফিউশনটা চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? আর কি করা লাগবে সাথে? ইনফিউশন চেঞ্জ করা লাগবে, পরিমাণটা চেঞ্জ করা লাগবে। কতটুক? সেম বাচ্চারই 200 ml যেতে হবে। আর থার্ড ডে থেকে আমার ইনফিউশন আর চেঞ্জ করা লাগবে না। কি চেঞ্জ করা লাগবে? পরিমাণটা চেঞ্জ করা লাগবে। যদি দেখি যে থার্ড ডে তো আমার তাকে এনপিও রাখা লাগতেছে, তাহলে আমি ইয়াতে চলে যাব, কতটুক? 100 ml পার কেজিতে চলে যাব। আচ্ছা, এই হিসাবটা দিছি হচ্ছে 24 আওয়ার্স এর জন্য। যতটুক পাবে সেটা টোটাল পাবে কতক্ষণে? 24 আওয়ার্স, 24 ঘন্টায়। 24 ঘন্টায় এফ্লুইডটা পাবে। জি এখানে আরেকটা বিষয় যোগ করেন, এটা কি? এই যে এই জিনিসটা দিলাম, এটা পুরোটা হচ্ছে টার্ম বেস। মানে কি টার্ম টার্ম বেবি কোনটা?
বলেন তো টার্ম বেবি কোনটা? 37 থেকে 42 সপ্তাহ। 37 থেকে 42 সপ্তাহের মধ্যে যে বাচ্চাটা জন্মাবে, মানে মায়ের গর্ভে 37 থেকে 42 সপ্তাহের মধ্যে যে বাচ্চাটা জন্মাবে। 37 সপ্তাহের আগে জন্মালে কি প্রিটার্ম বেবি। কি বলছি বুঝছেন? গাইনি ক্লাস হয় নাই? গাইনি ক্লাস করছেন? আচ্ছা, 37 সপ্তাহের আগে একটা বাচ্চা হয়ে গেল, সেটাকে কি বলে? প্রিটার্ম বেবি। বাচ্চা এমনি গর্ভে থাকে কয়দিন এটা বলেন? 10 মাস 10 দিন? না স্যার, কয়দিন? 9 মাস। 9 মাস। 9 মাস। 9 মাস যদি সপ্তাহে হিসাব করি তাহলে কত হয়? 40 সপ্তাহ হয়। এভারেজ কাটেল কোনটা? 40 সপ্তাহ। তাহলে রেঞ্জটা কতটুকু? 37 থেকে 42। কি কি হিসেবে? সপ্তাহ হিসেবে 37 থেকে 42। এটা কি হচ্ছে টার্ম বেবি। প্রিটার্ম কোনটা তাহলে? 37 এর কমে হলে। আর পোস্ট টার্ম কোনটা তাহলে? পোস্ট পরে 42 এর পরে। তাহলে প্রিটার্ম, টার্ম, পোস্ট টার্ম। ক্লিয়ার? হ্যাঁ। আর যদি 28 সপ্তাহের আগে হয় তাহলে কি সেটা? 28 সপ্তাহের আগে হয়ে গেলে অ্যাবর্শন, সেটা তার বাচ্চাই হইলো না। ঠিক আছে, রেসপিরেশন শুরু হইতে হইতে মোটামুটি 24 থেকে 28 সপ্তাহ লাগে। বাচ্চা শ্বাস নিতে শুরু করে যখন, এর আগে হয়ে গেলে তো সেটা ডেথ। ঠিক আছে, অ্যাবর্শন হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, টার্ম বেবি হচ্ছে কি 37 থেকে 42 সপ্তাহ, মানে একটা পূর্ণ বাচ্চা, একদম পরিপূর্ণ হবে। 9 মাসও একটু কম হইলেও কিন্তু পরিপূর্ণ হয় অনেক সময়। 37 সপ্তাহ যদি হয় তাহলে সেটা পরিপূর্ণ হয়। তো এই হিসাব করে আমরা টার্ম বেবির জন্য ফ্লুইড ম্যানেজমেন্ট। এখন একটা বাচ্চা প্রি টার্ম হইছে, ফ্লুইড বেশি লাগে কিন্তু প্রি টার্মদের জন্য আরো। বুঝতে পারছেন? তাহলে আমাদের ম্যানেজমেন্টটা হচ্ছে টার্ম বেবির জন্য। এখন প্রি টার্মের জন্য বেশি কিছু করা লাগবে না। কি করা লাগবে? কি জানো? প্রিটার্ম বেবি হলে, প্রিটার্ম বেবি হলে কি করব? জাস্ট 20% মাইনাস করে দেব। 20% কি করব? মাইনাস করে দেব। হ্যাঁ, টার্ম থেকে 20% মাইনাস করে দিলে সেটা প্রিটার্মের জন্য হয়ে যাবে। তাহলে একটা হিসাব করেন, প্রথম দিনের হিসাব করেন। ধরুন প্রথম দিনে একটা বাচ্চা জন্মাইলো 3 কেজি, আর একটু কমাই দিতাম তো 2 কেজি ধরলাম, যে একটু আগে হয়ে গেছে, তাহলে সে পাবে সারাদিনে কতটুকু? টার্ম হইলে পাইতো 120 ml, আর যেহেতু প্রি টার্ম হয়েছে তাহলে 120 থেকে 20% যদি কেটে দিই কতটুকু হয়? 20 আর হচ্ছে 5 নাকি? হলে 4, 24 ml কমবে। 120 96 হবে, 24 কমবে। 120 থেকে 24 কমলে কত? 96 ml। কেন ওই মাইক্রোবোরেট সেট আছে না, যারা হাসপাতালে কাজ করছেন কেউ মাইক্রোবোরেট সেট আছে বাচ্চাদেরকে, ওটা বলতেছি ফ্লুইড ম্যানেজমেন্টে আরো কিছু বিষয় আছে, ছোটখাটো বিষয়, খুঁটিনাটি আরো বিষয় আছে। এটা তো 96, এটা আমি ড্রপে হিসাব করতে গেলে বলতেছি আমি একটু পরে ড্রপে দিব আমি, মাত্র পাচ্ছেন 96 ml। সেটা ড্রপে দিতে গেলে অনেক ঝামেলা হয়, সেটার জন্য মাইক্রোবোরেট সেট আছে। মাইক্রোবোরেট সেট দিয়ে মাইক্রো ড্রপে নিয়ে যাওয়া যায়, একটা ড্রপ কে পাস করে মাইক্রো ড্রপে নিয়ে যাওয়া যায়। এটা হাসপাতালে अवेलेबल একদম। বাচ্চাদের পেডিয়াট্রিক্স ওয়ার্ডে দেখলে দেখবেন যে সব মাইক্রোবোরেট সেট ঝুলতেছে। হ্যাঁ, না না, এটা যখন ওই যে নাথিং পার ওরাল, উনি একটু বলতে আসছে নাথিং পার ওরাল যদি হয়, এনপিও যদি থাকে, বাচ্চাকে মুখে কিছু দিতে হচ্ছে না। ঠিক আছে, আর্লি অনসেট। খাচ্ছে না তখন, হ্যাঁ, খাচ্ছে না মানে যেমন একটা নিউমোনিয়ার বাচ্চা, আইএমসিআই এর ক্রাইটেরিয়া আছে না,
আইএমসি এর ক্রাইটেরিয়া পড়ছেন? ভমিটস এভরিথিং কাদের হয়? রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য আমরা মানে বাচ্চাদের জন্য আইএমসি এর একটা ক্রাইটেরিয়া আছে না 4টা, যে ওখানে একটা ক্রাইটেরিয়া আছে ভমিটস এভরিথিং, মানে ডেঞ্জার সাইন, বাচ্চা যা খায় সব বমি করে দেয়। ঠিক আছে, তাইলে এখন এই বাচ্চাকে আমার কি বাঁচায় রাখতে হবে না? ঠিক আছে, অথবা যে বাচ্চা শ্বাসকষ্ট আছে তাকে যদি আমার খাবার দিতে যাই কি হবে? লাংসে চলে যাবে না খাবারটা? সেটাও শ্বাসকষ্টের মধ্যে আছে, রেসপিরেটরি ডিস্ট্রেস, সে এখন সব কিছু চলে যাবে, লাংসে চলে যাবে খাইতে গেলে, তাহলে লাংসে দেয়া যাবে না, কিচ্ছু দেয়া যাবে না। হ্যাঁ, সেটা খারাপ হইলে আইসিইউতে যাবে, নরমাল একটু কম ভালো হলে একদম সাথে সাথে দিতে পারলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, যত বাচ্চাদেরকে মধু দেয় না, মধু একটা রোগ হয়, কিন্তু হয়েছে না, তো এটা মধু খাইয়ে কি সে কি সব ঠিক হয়ে গেল নাকি? ঠিক আছে, তাইলে নরমাল হিসাবটা বুঝতে পারছেন? এটা কিন্তু খুবই বেসিক একটা জিনিস ফ্লুইড ম্যানেজমেন্টের জন্য। বাচ্চাদের ফ্লুইড ম্যানেজমেন্ট এদিক থেকে এদিক হলে সমস্যা। দিব কিভাবে? ওই যে বললো আমি বাচ্চা সারাদিনে পাবে 200 ml ফ্লুইড, বাচ্চা পাবে 200 ml ফ্লুইড। আমরা নরমালি বাজারে যে স্যালাইন গুলো পাওয়া যায় অ্যাডাল্টের জন্য, এগুলো কত? 1 লিটারই থাকে বেসিক্যালি। অ্যাডাল্টের ফ্লুইড গুলো কি 1 লিটারই থাকে, বিশেষ কোনো প্রয়োজনে আমরা 500 গুলো ইউজ করি, কিন্তু আমরা বেসিক্যালি ইউজ করি কোনগুলা? 1 লিটারের গুলা। তো 1 লিটারের তো একটা বোতল ঝোলানোই আছে, বুঝতে পারছেন? তাকে দিতে হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে দিতে হয় 3 লিটার। তাহলে সারাদিনে তিনটা, আমার 1 ঘন্টায় 8 ঘন্টায় 1 লিটার করে চালাইলে 24 ঘন্টায় 3 লিটার জায়গা, 8 ঘন্টায় 1 লিটার চালানোটা খুব ইজি ড্রপের হিসাবে, বুঝতে পারছেন? আমি বলি এই যে এখানে 3 লিটার না অ্যাডাল্টের ক্ষেত্রে, 3 লিটার যদি আমি সারাদিনে চালাইতে চাই মেইনটেনেন্স ডোজ, মানে কোনো ঝামেলা ছাড়া আমি সারাদিনেই চলবে, 24 ঘন্টায় 3 লিটার শেষ করবো, তাহলে আমাকে দিতে হবে 30 ড্রপস পার মিনিট। 30 ড্রপ করে মিনিটে দিতে হবে। তো মিনিটে 30 ড্রপ হিসাব করা সহজ না? সে ঘড়ি ধরবে, দেখবে 2 সেকেন্ডে একটা একটা করে পড়ছে, অথবা 10 সেকেন্ড দেখবে 10 সেকেন্ডে 5টা পড়ছে ফোটা, তাহলে হিসাব তো সহজ। ঠিক আছে, তাহলে 30 ড্রপ যদি, এই যে 30 ড্রপ যদি 3 লিটার হয়, তাহলে আমি যদি এটা 1 ড্রপ পার মিনিটে দিতে যাই, ধরেন 30 ড্রপে আমি 3 লিটার চালাইতে পারলাম, আমি যদি 1 ড্রপে দিই, 1 মিনিটে 1 ড্রপ চলে, তাহলে কতটুকু যাবে ফ্লুইড সারাদিনে? 100 ml যাবে। 30 দিয়ে ভাগ দেন, এটা 3000 ml না 3 লিটার, তাহলে কি যাবে? 100 ml যাবে। তার মানে সহজ, ওই হিসাব ভুলে যান। কোন হিসাব? এই হিসাব ভুলে গেলাম, এইটা 30 ড্রপস এর হিসাব ভুলে গেলাম। কি 100 ml ফ্লুইড যদি সারাদিনে দিতে চাই, কত ড্রপে দিতে হবে আমাকে? 1 ড্রপে। এটা হচ্ছে মেইনটেনেন্স, ঠিক আছে? 1 ড্রপে দিতে হবে আমাকে, সারাদিনে 100 ml দিব, সারাদিনে। টোটাল তো বলছিলেন 200 ml হিসাব করলেন না? বলতেছি সারাদিনে 100 ml দিব আমি, আগে হিসাব বুঝেন, আগে অ্যাডভান্স হবেন না, আগে এটা বুঝেন। 100 ml যাবে সারাদিনে, তাহলে কতটুকু পাবে সে? 1 ড্রপ পাবে। হ্যাঁ, পার মিনিট 1 ড্রপ পাবে। এখন আমি একটা বাচ্চাকে হিসাবে পাইছি 200 ml পাইছে, ওই হিসাব অনুসারে ফ্লুইড চার্ট হিসাব করে কি পাইছি, সে 200 ml পাবে।
তাহলে আমাকে তাকে কতটুকু দিতে হবে 2 ড্রপ পার মিনিট। হিসাব সহজ হয়ে গেছে না এখন? হিসাব কঠিন খুব 100 ml হিসাব করলে। ধরেন আমি 1 লিটার ফ্লুইড দিব একটা বাচ্চাকে, একটা বড় বাচ্চা হয়েছে তাকে 1 লিটার দিব, 1 লিটার পাই সে, ধরেন কতটুকু দিতে হবে, কত ড্রপে? 1000 ml। আবার 5 ড্রপে গেলেন কেন? 100 ml 1 ড্রপ বলছি না, তাহলে 1000 ml কতটুকু? 10 ড্রপ 10 ফোঁটা করে। 100 ml 1 ফোঁটা হইলে 10 মানে 1000 ml কতটুকু হয়? 10 ফোঁটা করে পড়বে মিনিটে। তাইলে 10 ফোঁটা করে পড়লে আমার আর টেনশন থাকলো না। কি হলো, সারাদিনে সে ফ্লুইডটা বড়। বাচ্চাদের ক্ষেত্রে ফ্লুইড ওভারলোড একটা বিশাল খারাপ জিনিস, মারাত্মক জিনিস। অনেক সময় উল্টাপাল্টা দিলে বাচ্চা মারা যায়, ঠিক আছে? এই জন্য এটা এখানে খুব সিগনিফিকেন্ট। ইভেন অ্যাডাল্টের ক্ষেত্রেও বেশি ফ্লুইড দিলে অনেক সময় অপারেশনের পরে দেখা যায় না, ফ্লুইডটা যদি ঠিকঠাক ম্যানেজ না করে ওভারলোড, হ্যাঁ ওভারলোড দিলে অনেক সময় মারা যায়। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি। প্রয়োজন পড়লে ধরেন এই যে এখন সামনে এখানে ব্লিডিং হচ্ছে, ঠিক আছে? এখন আমি করে 30 ফোঁটা করে দিব, ও তো ব্লিডিং পাস অলরেডি কি 2 লিটার শরীর, 2 লিটার ব্লাড অলরেডি শরীর থেকে বের হয়ে গেছে না? অথবা এই যে একটা লোক আমার কাছে আসছে সকাল থেকে, বলতেছে সারাক্ষণে পায়খানা 10 মিনিট পর পর, 15 মিনিট পর পর। তার মানে কি ফ্লুইড যাচ্ছে গা শরীর থেকে। কারণ তাকে কি আমি 30 ড্রপসে দিয়ে রাখবো? তাকে তো রানিং দিব আগে, মানে আমার হিসাব করতে হবে কতটুকু যাচ্ছে তার শরীর থেকে, এটা কতটুকু রানিং বলতে ধরেন ঠিক আছে? একদম ভিতরে ঢুকে গেছে, চামড়াগুলো জিহ্বা শুকিয়ে গেছে, চামড়াগুলো একদম কি হয়ে গেছে, ওই যে বোরা মাইসের মতন হয়ে গেছে চামড়াগুলা, ঠিক আছে? বাচ্চার চামড়াটা ইয়ে হয়ে গেছে, এমনি ধরলে দেখবেন, হ্যাঁ টান দিলে এমনি হয়ে থাকবে, দেখবেন এমনি মিশে যাচ্ছে না তাড়াতাড়ি। তার মানে কি শরীরে পানি একদম গেছে। এই বাচ্চাকে তো আমি ওই পরিমাণের জন্য ওয়েট করতে পারবো না। এটা ডায়রিয়ার দিন বুঝবো যে কিভাবে করে বাচ্চাকে দিতে, ঠিক আছে? বাচ্চাদের ডায়রিয়ার ম্যানেজমেন্টটা সো মাচ ইম্পর্টেন্ট। যেটা নরমালি রানিং দিই আমরা, ওইটা রানিং মানে কি একদম চলতে থাকবে, ওটা টোটা নাই তখন। রানিং মানে কি চলতে থাকবে। যেমন ধরেন আমার কাছে একটা পেশেন্ট আসছে হচ্ছে একদম সিভিয়ার ডিহাইড্রেশন অবস্থা, 2-3 কিলোমিটার দূর থেকে আসছে, গ্রামে 2-3 কিলোমিটার মানে তো বুঝে না অনেক কিছু, উপজেলা হাসপাতাল আসছে। এখন রুগী দেখি যে একেবারে যায় অবস্থা, তো তার তো আমি রানিং দিয়ে দিচ্ছি মিনিমাম 2টা, একটা দিয়ে দেখি যে ওনার অবস্থা কি, দেখি যে না অবস্থা বেশি একটা ইয়ে না, আমি আর 2টা করে রাখছি, শখে চলে যাবে, 2 পাশে 2টা চ্যানেল করে রাখছি, এক পাশে একটা দিছি, দেখি যে কি অবস্থা, তাহলে আমি 2 পাশে 2টা চালু করতাম, ঠিক আছে? একসাথে কাজ হবে, একটা 2টা দেওয়ার পর দেখি যে না সে মোটামুটি এখন ভালো আছে, স্টেবল হয়ে গেছে। এরপর থেকে আমি আস্তে আস্তে কমাই দিলাম, নরমাল করে দিলাম। এরপরে সে মুখে বুঝতে পারতেছে, সবকিছু করতেছে, তখন তো অজ্ঞান অবস্থায়, প্রায় অজ্ঞান হয়ে গেছে এরকম একটা অবস্থা আসছে। এখন তো মুখে থাকতে পারতেছে, তাকে মুখে স্যালাইন ট্যালাইন এটা ওটা ডাবের পানি সব খাচ্ছে এখন আমি তাকে নরমাল মেইনটেনেন্স ডোজে দিয়ে রাখছি। এরপরে আগে তাকে স্টেবল করে নিচ্ছি, কারণ সারাদিনে সে কি করছে, চিকিৎসা করে ঠিক মতো খায় নাই, তার ওই সময়টাতে শরীর থেকে ডিহাইড্রেশনে মিনিমাম কি 2-3 লিটার গেছে গা, মানে 2-3 লিটার ফ্লুইড বিভিন্ন জায়গা থেকে শরীরের অলরেডি লস হয়ে গেছে, সিভিয়ার ডিহাইড্রেশন অবস্থা। তাকে আমি ওরকম হিসাব করে আগে দিয়ে নিছি, একটা দিয়ে দেখছি কিছুটা কারেকশন হয়েছে, আরেকটা দিয়ে দেখছি আর মোটামুটি কারেকশন হয়েছে, তারপর থেকে মেডিসিন হয়ে গেছে, এরকম হিসাব। তাহলে এই 2 ড্রপ পার মিনিট, এখন 2 ড্রপ পার মিনিট যদি দেন তাহলে কি করতে হবে, হিসাব করতে হবে, ইয়া নিয়ে বসতে হবে, ঘড়ি নিয়ে 30 সেকেন্ড পর কখন 1 ফোঁটা পড়বে ওই হিসাবের জন্য বসে থাকতে হবে। কারণ 2 ড্রপ মানে কি 30 সেকেন্ডে 1 ড্রপ পড়বে, এই জন্য এটাকে হিসাব করার জন্য মাইক্রোড্রপ পার মিনিট, 1 ড্রপ সমান 4 মাইক্রোড্রপ। হিসাবটা এটা, 1 ড্রপ সমান কি 4 মাইক্রোড্রপ, মানে 1 ড্রপ মানে 4 মাইক্রোড্রপ। তাহলে এখন আমি এই 2 ড্রপকে কনভার্ট করে কই নিয়ে গেলাম,
8 মাইক্রো ড্রপে নিয়ে গেছি। এটা মাইক্রো বোরেড সেট পাওয়া যায়, দেখছেন কখনো? মাইক্রো বোরেড সেট আছে। এই স্যালাইন তো পাবো কি, বাচ্চাদের গুলো সব 500 ml এর স্যালাইন, 500 ml পাওয়া যায় সবগুলা, ম্যাক্সিমামে 500 ml। তো ওইখানে কি হবে, আমি ওইটার পরে আরেকটা ছোট করে একটা বোরেড থাকে এরকম এতটুক, ওইটাতে 100 ml ধরে মনে হয় সম্ভবত 100 ml বা 200 ml এরকম, মানে 1 ml এর একটা আলাদা চেম্বার পাওয়া যাবে, ওইটার সাথে এটা কানেক্ট করে দেবো। জাস্ট এটাতে আমি কতটুকু আমার যতদূর দরকার ততদূর রাখবো। এটা যদি 100 ml হয় তাহলে আমি 100 ml ঢুকায় কতক্ষণে দিব, যদি সে 200 ml পাই তাহলে 12 ঘন্টা 100 ml যাবে, আবারও 100 ml শেষ হবে, আর 100 ml দিব, ঠিক আছে? আর ওইটার থেকে যে ফোঁটাগুলো পড়বে ওগুলো সব হচ্ছে মাইক্রো ড্রপে পড়বে, ঠিক আছে? তাইলে 8 মাইক্রো ড্রপ, ওইখান থেকে আমি তখন কি হয়, আমার হিসাবটা একটু সহজ হবে না? 8 দুইটা হিসাব করা, 2 ড্রপ হিসাব করা আর 8 ড্রপ হিসাব করা একটু সহজ না? কতক্ষণ ওয়েট করা লাগবে? 7 সেকেন্ড পর পর একটা পড়বে আর কি। আমি ওইটা হিসাব করবো না, আমি 30 সেকেন্ড দেখবে, সে টোটালি 30 সেকেন্ড অথবা 1 মিনিট দেখে হিসাব করতে হয়। তাহলে সে 30 সেকেন্ডে দেখবে যে কয়টা পড়ছে, যদি দেখে যায় 4টা পড়ছে 30 সেকেন্ডে, তার মানে কি 1 মিনিটে 8টা পড়ছে। আর এটা 30 সেকেন্ডে একটা যখন হিসাব করতে হুট করে পড়ে গেল, ঠিক আছে, 20 সেকেন্ড একটা পড়ে গেছে, আর মানে আর হিসাব করতে পারতেছি না, এরকম না? একটা ড্রপ দিয়ে হিসাব করা যায়নি, তার চেয়ে 30 সেকেন্ডে যখন আমি হিসাব করবো দেখি যে 4টা পড়ছে, বা একটু কি কমাই বাড়ায় আরো 30 সেকেন্ড দেখলাম, আবার 30 সেকেন্ড দেখলাম। ওইটা কি ফোঁটাটা ছোট ছোট হবে না? হ্যাঁ, ফোঁটাটা ছোট ছোট ওই যে স্যারে না, হ্যাঁ ড্রপটা এভাবে করেই পড়বে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এইবার একটা 10 কেজির বাচ্চা আসছে, কি 10 কেজির বাচ্চা, এই 10 কেজির বাচ্চাটা আর এত টাম পিটাম হিসাব করার সুযোগ আছে? এত অনেক বড় হয়ে গেছে, তখন আর টাম পিটাম এত হিসাব নাই, এই তো প্রথম 2-4-5 দিন, 1 সপ্তাহ 10 দিন হিসাব করে। এখন 10 কেজির একটা বাচ্চা আসছে, তাকে আমি কতটুকু দিব? ধরেন বাচ্চার বয়স হচ্ছে 2 বছর, ঠিক আছে, ওজন হচ্ছে 10 কেজি, কতটুকু দিব? 1 কেজিতে আমরা কি বলছি, ওই যে 150 ml থেকে 6J থেকে কত 150 ml, তাহলে 10 কেজি বাচ্চা কতটুকু পাবে? 1500 ml পাবে না? পাবে? আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, 1500 ml দিতে গেলে হয় কি ঝামেলা হয়, ঝামেলাটা কি, এই জন্য একটা সহজ হিসাব বলে দিচ্ছি। ধরেন সে একটা ইনজেকশন পাচ্ছে, দিনে একটা ইনজেকশন পাচ্ছে, ডেইলি একটা ইনজেকশন পাবে, অ্যান্টিবায়োটিক ইনজেকশন, ধরেন ওখানে পাই হচ্ছে 10 ml, ঠিক আছে? তারপরে দেখা যায় যে মানে বমির একটা ইনজেকশন পাবে, সেখানে ধরেন 5 ml পাবে, এরকম করে সে আরো কি পায়, এক্সট্রা যায় তার শরীরে, বুঝতে পারছি? আমরা তো শুধু ফ্লুইড, কি ওখানেও ফ্লুইড দিচ্ছি না, একটা ইনজেকশন দিই বা যাই দিই, তার তো সব আইবি, তখন স্যালাইন যেহেতু আইবি দিচ্ছি, সব আইবি ছিড়াই দিচ্ছি সবকিছু, তাহলে তখন আরো বিভিন্ন কিছুর মাধ্যমে তার এখানে ফ্লুইড যাচ্ছে না, দেখা যায় একটা হাসপাতালে ভর্তি হলে মোটামুটি 4-5টা ইনজেকশন চলেই, তাহলে ওখানেও অনেক ফ্লুইড হয়ে যায়। তো ওই ফ্লুইড গুলো কি করতে হবে, আবার 150 ml এর ভিতর হইতে হবে, এখন 150 ml এর ভিতরে হিসাব করা আবার ঝামেলা না, ঠিক আছে, আরেকটা ঝামেলায় পড়তে হয় না। তো এই জন্য আমরা মোটামুটি ওই যে থার্ড ডে যেদিন থেকে 100 ml পাইছে, থার্ড ডে যেদিন 100 ml পাইছে, এরপর থেকে সবাইকে কি করি 100 ml রাফ হিসাব।
বোঝা যায়? ফিজিওলজিক্যাল আর হচ্ছে প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যালের মধ্যে ডিফারেন্স কি, মানে এই দুটো শব্দের মধ্যে ডিফারেন্স আগে এটা বুঝতে হবে। যে একটা শব্দ হচ্ছে ফিজিওলজিক্যাল আর একটা শব্দ বলতেছি প্যাথোলজিক্যাল, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? একটা হচ্ছে উপরতলা, একটা হচ্ছে ভিতরে। ভিতরে একটা ফিজিক্যাল এক্সারসাইজ করি না আমরা, কি ফিজিক্যাল? ফিজিওলজিক্যাল মানে হচ্ছে যেটার মধ্যে কোনো প্যাথোলজিক্যাল নাই, সোজা কথা। প্যাথোলজি মানে কি? রোগ। রোগ মানে কোন রোগে শোকে হইলে সেটা কি প্যাথোলজিক্যাল। আর কোন রোগে শোকে নাই, এমনিতেই হইছে, সেটার নাম কি ফিজিওলজিক্যাল, মানে স্বাভাবিক। ফিজিওলজিক্যাল আমাদের জন্য স্বাভাবিক, প্যাথোলজিক্যালটা কি অস্বাভাবিক। বাচ্চাদের হওয়ার পরে জন্ডিস হয়েছে না? কাদের বাচ্চা আছে? বাচ্চা আছে কিন্তু হয় না। জন্ডিস হয় নাই? আশেপাশে কারোর জন্ডিস হয় নাই কোনো বাচ্চারই? ও রোদে দেয় না মানুষে, দেখছেন? হ্যাঁ, হওয়ার পরে যে রোদের মধ্যে দেয় না, হ্যাঁ কেন দেয়? জন্ডিস, জন্ডিস কমানোর জন্য দেয় নাকি? ওটা একটা ভুল ধারণা, ওটাও বলতেছি একটু পরে। অনেকে রোদে ধরে না, মানে হলুদ ভাবটা কমে যায়। হ্যাঁ হ্যাঁ হলুদ হয়ে যায়, ওটাই তো জন্ডিস। ও জন্ডিস কোনটা? যখন যখন হাত পা হলুদ হয়ে যাবে। তাহলে মানে এটা কি জন্য হয়? বিলিরুবিনটা বেড়ে যায়। হ্যাঁ, শরীরের বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে। হ্যাঁ, বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে তখন এটাকে বলে জন্ডিস। বাচ্চাদের ক্ষেত্রে কি ওই নরমাল যে রেঞ্জটা আছে? না, ওই রেঞ্জ নাই, ওই রেঞ্জ কি বাচ্চাদের জন্য? না না না, 0.3 থেকে 1 না, 0.3 থেকে 1 নরমাল, 1 থেকে 3 হচ্ছে কি? 1 থেকে 3টা হচ্ছে যে সাবক্লিনিক্যাল, 3 বেশি গেলে জন্ডিস। এটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 12 থেকে 14 একটা হিসাব আছে, 12 থেকে 14 রেঞ্জটা এক্স্যাক্টলি মনে নাই, সম্ভবত 14 বা 12 এরকম। সেটা নরমাল স্ট্যান্ডার্ডের জন্য কত? 0.3 থেকে 1 এর মধ্যে নরমালটা। এরপরে তো জন্ডিস বলতেছি না, 1 থেকে 3 পর্যন্ত, মানে 3 এর উপরে গেলে বলছি, কিন্তু এর মাঝখানে একটা অংশ আছে না, 1 থেকে 3 কত, প্রায় 2 না? ওটা হচ্ছে সাবক্লিনিক্যাল, মানে হচ্ছে কি তখন ভিতরে ভিতরে কি বিলিরুবিনটা বাড়তেছে কিন্তু উপরে প্রকাশ পাচ্ছে না, উপরে প্রকাশ পাচ্ছে না, ঠিক আছে? হুম। আর প্রথম দিন থাকে হচ্ছে 5.2, প্রথম দিন কত বাচ্চাদের 5.2 পর্যন্ত নরমাল, 5.2 কি এটা এমজি? গ্রাম পার ডিএল, সরি মিলিগ্রাম পার ডিএল। মিলিগ্রাম পার ডিএল। আর অ্যাডাল্টেরটা কতটুকু? 0.3 থেকে 1 এর মধ্যে। 0.3 থেকে 1।
নরমাল এমজি মিলিগ্রাম পার ডিএল। 1 to 3 হচ্ছে সাবক্লিনিক্যাল, মোর দেন 3 3 হচ্ছে যে জন্ডিস। এটা কি অ্যাকচুয়ালি বুঝছেন? বিলিরুবিনের হিসাব পিছনে যারা আছেন, বিলিরুবিনের পরিমাণ বাচ্চাদের বেশি থাকে না? হ্যাঁ, বাচ্চাদের একটু বেশি থাকে। বাচ্চাদের বেশি থাকে বলতে ধরেন আমরা আমরা 12 পর্যন্ত ওয়েট করি। 12 পর্যন্ত কি করি? 12 পর্যন্ত ওয়েট করি। কি বলছি বুঝছেন? 5.2 থেকে বেড়ে বেড়ে যদি 12 পর্যন্ত হয়ে যায় বাচ্চার, তারপরও আমরা ওয়েট করি, নরমাল স্বাভাবিক হিসেবে ওয়েট করি। এর বেশি হয়ে গেলে তখন ওই যে মেশিনের মধ্যে দেয় না, হ্যাঁ স্যার বাচ্চাদের তো 5.2 হচ্ছে নরমাল, তাহলে জন্ডিস কখন বলবো বাচ্চাদের? 5.2 বেশি গেলে, বেশি গেলেই হ্যাঁ, কিন্তু ওয়েট করি কত পর্যন্ত? 12 পর্যন্ত ওয়েট করি। ইভেন অনেক সময় কি 15 পর্যন্ত ওয়েট করি। 15 পরে গেলে কি হয়? ফটোথেরাপি। আলোর মধ্যে ধরে রাখে, যদি হাতে ধরে রাখে। হ্যাঁ, একটা নীল আলোর মধ্যে ধরে রাখে না, বাচ্চাদেরকে একটা মেশিনের মধ্যে নীল আলোতে দিয়ে রাখে না, এটা দিয়ে হচ্ছে আমরা 15 বেশি গেলে। আমাদের তো ধরেন এমনিতে হাসপাতালে এরকম 10, 11, 12 অনেক পাওয়া যায়, বুঝতে পারছেন? হ্যাঁ, জন্ডিসের নরমাল তো ট্রিটমেন্ট হচ্ছে কি? বেড রেস্ট। তালপরা খাইছেন? তালপরা কি জন্ডিসের জন্য তালপরা খান নাই? বাসনের মধ্যে লেটকা টেক্কা যে খাওয়ায়, এটা খান নাই? তারপরে হাত ধোয়াইছে, এটা ধোয়ার নাই? এটা ধোয়ার নাই, এটা কেমনে হয়? হাত ধুইছেন না? চুন টুন দিয়ে যে হাত ধোয়ায়, তারপর কি হয়? দেখলে বলো তো পানি কাতে করে যে জমিটা করে যাচ্ছে কেন? আমার সারি আছে, একটা মালা আছে, মালা একটা পরে এটা আস্তে আস্তে পুরো শরীরে পাবে বেরিয়ে যায়। কি বলে কি ছোট ছোট বেরিয়ে যায়? হ্যাঁ, সারা দিন মানে সকালবেলা দিবে, আস্তে আস্তে বড় হতে থাকে। সকালে দেয় না, রাত্রে ঘুমাইতে আমি সময় সারা দেয়। একটা কমেন্ট দেখেছি, ঘুমাইতে সময় দেয়, রাত্রে কাজে। এটা নিয়ে হালকা একটা কতগুলো রাখতে থাকে। রাত দিয়ে বের হয়ে যাইতে। আচ্ছা, তো ঘুমাইলে আমরা বাইরে বেরিয়ে যাই। জন্ডিসের ট্রিটমেন্টটা লাস্টে একটু বলে দিব ক্লাসের শেষে, ঠিক আছে? এখন আপাতত এইটুকু দেখেন, বাচ্চাদেরটা বলে নিই আগে। এগুলো আগে, আচ্ছা আগে ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যালের মধ্যে ডিফারেন্সটা বুঝেন। রেঞ্জটা পাইছেন? মানে 5.2 পর্যন্ত আমরা নরমাল বলতেছি, ঠিক আছে, কিন্তু আমরা কি করি 12 পর্যন্ত আমরা এত কি কনসার্ন হিসাব করি না। 12-র উপরে গেলে আমাদের টেনশন, এরপরে 15-র উপরে গেলে কি দিতে হবে? আমাদের ফটোথেরাপি দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ফিজিওলজিক্যালটা কখন বলবো? যদি জন্ডিসটা কি তৃতীয় দিন এসে কি হয় দেখা যায়। তৃতীয় দিন কোন দিন? তৃতীয় দিন। ছয় থেকে 7 দিনে কি হবে? এটা একদম পুরা বাচ্চা কি সবচেয়ে বেশি কি দেখা যাবে? হলুদ দেখা যাবে এই সময়, 6 থেকে 7 দিন ওই সময়টাতে, ঠিক আছে? আবার 10 দিনের পরে গিয়ে কি কমতে থাকবে। 10 to 14 ডে এই সময় কি হবে? কমতে থাকবে। 14 দিন পর আর থাকবে না। হ্যাঁ, কমে যাবে আবার। হ্যাঁ, কমে যাবে। এখন তো বুঝতে পারছেন যে এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি হিস্ট্রি নেন, কি হইলো? তৃতীয় দিন দেখা গেছে, বুঝতে পারছেন? তাইলে এখন বলতে পারবেন কি ভয় পাওয়ার কারণ নাই, অপেক্ষা করেন, ঠিক আছে? 10 থেকে 14 দিনের মধ্যে কমবে, কমতে থাকবে। ওই সময় কি থাকবে? 6-7 দিনের ওই সময়টাতে একদম পিক লেভেলে থাকবে। সব বাচ্চা কি সবচেয়ে হলুদ দেখা যাবে ওই সময়। করে দিবেন।
করতে কি ঠিক আছে? আচ্ছা, ফিজিওলজিক্যাল টাই হচ্ছে আমাদের কি হিলিং এর বিষয়। এটা চিকিৎসা কি ফিজিওলজিক্যালের? ফিজিওলজিক্যালের চিকিৎসা কি? বলেন তো, ফিজিওলজিক্যালের চিকিৎসা কি? রোদে রাখবে না? হ্যাঁ, এটাই তো করতে হবে, সবাই রোদে রাখবে। চিকিৎসা আছে স্যার। কিন্তু রোদে রাখলে এই এই জিনিসটা আরো কি হয়, জন্ডিসটা আরো বাড়ে, আরো কি হয়, সমস্যা সবই উল্টে দিয়েছে স্যার। আরো খারাপ হয় বাচ্চাটা। এই শব্দ ডাক্তারের মতো স্যার। কেন খারাপ হয়? কবিতা বলছিলাম যে কারণ হচ্ছে রোদে রাখবে, বাচ্চা রোদে রাখলে আপনি রোদে গিয়ে দাঁড়ান না কিছুক্ষণ, কেমন লাগবে? ডিহাইড্রেশন হবে না? ঘাম হবে বেশি, ডিহাইড্রেশন হবে। তাহলে কি হয়, বাচ্চারও ডিহাইড্রেশন হয়। জন্ডিসের জন্য মারাত্মক একটা জিনিস হচ্ছে কি হওয়া, ডিহাইড্রেশন। তাইলে রোদে রাখাটা এখন আমরা আর পরামর্শ দিব না। কি দিব? আমরা বলবো যে ফ্লুইড খাওয়াইতে। ফ্লুইড, ফ্লুইড কি খাবে? স্যালাইন, বুকের দুধ খাবে। 6 মাস পর্যন্ত কি দিয়ে যাবে না, শুধুমাত্র কি বলতে হবে, ফ্রিকোয়েন্টলি বেশি বেশি করে। ধরেন আমরা নরমালি কি দিতাম, বাচ্চাকে 2 ঘন্টা পর পর ধরতেছি, এখন কতটুকু 30 মিনিট পর পর দিব। তাকে আমরা কি বলবো বারবার, যে আপনি 30 মিনিট পর পর কি করেন, বাচ্চাকে বুকে ধরেন। যত বেশি কি করবে, খাবে, তত বেশি প্রস্রাব করবে, তত বেশি কি করবে, পায়খানা করবে। বিলিরুবিনটা শরীর থেকে বের হয়ে যাবে। এখন বের হওয়ার দরকার কি আমার, কারণ এই বিলিরুবিন কি করে, ব্রেনে যাইতে পারে, ব্রেনে গেলেই ঝামেলা। এই জন্য আমার পরিমাণটাকে কি করতে হবে, কমাই ফেলতে হবে। হয়েছে ফিজিওলজিক্যাল, পরে ব্রেনে একটা গেলে কি হবে, আবার আরেকটা প্যাথোলজি সৃষ্টি করবে সে। সো ফিজিওলজিক্যাল জিনিসটা আমার ফিজিওলজিক্যালি কি করতে হবে, বের করে দিতে হবে। তাহলে আমার কি করতে হবে, এই জিনিসটা কি করেন, ব্রেস্ট ফিডিং, বাচ্চাকে ফ্রিকোয়েন্টলি ব্রেস্ট ফিডিং করাইতে হবে। ট্রিটমেন্টই এটা, এটাই ট্রিটমেন্ট। কি বানানো বিস্কুট। হ্যাঁ, অনেকে আসে কি করবে, অ্যান্টিবায়োটিক নিয়ে যান, ফার্মেসিতে আসলে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, হ্যাঁ একটা এটা দিয়ে দেন, সেটা দিয়ে দেন, আসলে বাচ্চা একটা 2 টাকা ইয়ে করিলাম কি, ওষুধের ব্যবসা হইলো একটু, বাচ্চা এমনি ঠিক হয়ে গেলো, যে তা ইয়ার পড়ার মতন আর কি, চুন দিয়ে হাত ধোয়াইছে না ওইটার মতন। এখন কি হয়েছে বাচ্চা, আচ্ছা ওইটা অ্যাডাল্টের ক্ষেত্রে বলতেছি, আগে বাচ্চাটা শেষ করে নি। বাচ্চা তারা চুন দিয়ে হাত ধোয় না, বাচ্চাদেরকে রোদে রাখে, ঠিক আছে? হ্যাঁ পারে না, হ্যাঁ এই যে এটাই তো সমস্যা এই জায়গায়, রোদে দেওয়া বন্ধ, ঠিক আছে? এমনি রোদে কদ্দুর দিতে হবে, ধরেন এমনি একটা মানুষকে কি করতে হয়, 10 মিনিট 15 মিনিট রোদে, সকালে রোদে দিলে কি হয়, তার জন্য শরীরের জন্য ভালো না? ওইটুক একটু রোদে রোদে দিলে কি হয়, বাচ্চা সেতে থাকলো না, বাচ্চা ফুরফুরে থাকলো, ওইটুকু হিসাব। হ্যাঁ, বাচ্চা যে কোনো মানুষের জন্য রোদটা দরকার আছে, আমাদের সকালের রোদটা দরকার আছে, বিশেষ করে 11টার আগ পর্যন্ত, 11টার আগ পর্যন্ত রোদ যেটা আছে, এটা আমাদের শরীরের জন্য কি সবচেয়ে উপকারী। যে 10টা 11টার দিকে রোদটা থাকে না, এটা আমাদের জন্য উপকারী। 10টা 11টার দিকে যে রোদটা থাকে, ওইটা আমাদের শরীরের জন্য উপকারী। আচ্ছা শীতের দিনে এগুলি গায়ে লাগাই দিয়েছি। আচ্ছা, যে সাপে কাটে, সাপে কাটে না মানুষকে, সাপে কাটে না, উজারা রক্ত বের করে না, কি বের করে, কাইটা কি বের করে, রক্ত চুষে বের করে দেয়। আবার ব্লেড দিয়ে কাটে, ব্লেড দিয়ে কাটে না। আবার কতগুলো আছে যে এমন বাঁধ দিয়ে রাখে জোরে, পাটা পরে কাটে ফেলতে হয়, পাটা পরে
ওটা ধরেন স্ন্যাক বাইটের দিন যাইনি না, এখন এমনি বলতেছি ধরেন দোরা সাপে কামড়াইছে, ধারা হিসাব বলে না আমাদের এখানে, হ্যাঁ ধারা হিসাব, যেটা পানিতে টানিতে থাকে কমনলি, নন পয়জনাস স্নেক, এ কামড়াইছে করে কি ওই উজা বেটা করে কি এই রক্ত রক্ত বাইর করে, এতে এমনিতে পয়জন নাই, তুই বেটা রক্ত বাইর করতে করতে তো মরে যেত যদি পয়জনাস হইতো, ঠিক আছে, তাহলে সে বাইচে গেল, কেমন নাম কি হয়, উজা বাথাই দিছে। দেন এখন ধরেন 10টা কামড়াইছে, 10টার মধ্যে একটা কি থাকবে, পয়জনাস থাকবে, ওই বেটা যখন দেখবে যে এটা কি, ও ওই বেটার কাছে যাবেই না, কি হবে যখন দেখবে যে ব্লিডিং হইতেছে অজ্ঞানে যে, তখন আর উজা টুজা দেখবে না, তাড়াতাড়ি হাসপাতাল, অথবা উজার কাছে গেলেও উজা তাড়াতাড়ি একটু রক্ত টক্ত যা সুইসে টুইসে বের করে বলবে যে এখন কি হাসপাতালে যান গা, বুঝতে পারছেন, এটা ওষুধ লাগবে। কিন্তু যেগুলো নন পয়জনাস স্ন্যাক ওইগুলো কাটলে ও করবে কি ক্রেডিটটা নিয়ে নিবে। তা আমাদের এখানে যে ওই চুন পড়া, তাল পড়া, হাত ধোয়া, এগুলো সেম, জন্ডিস এমনি এমনি ভালো হয়ে যাবে। কিভাবে ভালো হবে, প্রস্রাব পায়খানার মধ্যে দিয়ে কি চলে যাবে, বিলিরুবিনটা চলে যাবে, চলে গেলে সে অটো ঠিক হয়ে যাবে। তাহলে ওই সময় আমরা কি কি বলি নরমালি, একটা হচ্ছে বেড রেস্ট, 1 নাম্বার, ঠিক আছে, তারপর হচ্ছে ফ্লুইড, ডিহাইড্রেটেড থাকবে না, সবসময় কি থাকবে, বেশি করে ফ্লুইড খাবে। আর কি রাখা লাগে, পায়খানা প্রস্রাব ক্লিয়ার রাখা লাগে, পায়খানা প্রস্রাব কি ক্লিয়ার থাকবে, ফ্লুইড খেলে তো প্রস্রাবটা ক্লিয়ার হইলো, পায়খানা অনেক সময় ক্লিয়ার না থাকতে পারে, তাহলে হ্যাঁ যে কোনো ফ্লুইড দেন আপনি, যে কোনো ফ্লুইড দেন আপনি, সেটা আখের রস হোক না কেন, যে কোনো ফ্লুইড দেন সেটা তার জন্য ভালো। হ্যাঁ শরীর মানে করা না থাকে মতো ঠান্ডা হ্যাঁ, করা না থাকবে না, এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, করা থাকা যাবে না শরীর, মানে ডিহাইড্রেশন থাকা যাবে না, এই জন্য বলতেছি তাকে কি দিবেন, ফ্লুইড দিবেন। আর হচ্ছে কি পায়খানা প্রস্রাব ক্লিয়ার রাখা হবে, প্রস্রাব তো ক্লিয়ার থাকবেই, প্রস্রাব বেশি বেশি হবে, বিলিরুবিন ওদিক দিয়ে যাবে, পায়খানা দিয়ে হচ্ছে বেশি যায়, মানে বের হওয়ার রাস্তাটা কি পায়খানার সাথেই যাবে। তো এখন পায়খানা ক্লিয়ার রাখতে পেট কষা থাকলে কি দেয়, দেখবেন যে অনেকেই হ্যাঁ কোষ্ঠকাঠিন্যের জন্য বিভিন্ন সিরাপ টিরাপ পাওয়া যায়, হাসপাতালে গেলে ওইগুলো দেয়। হ্যাঁ হাসপাতালে দেখে অ্যাবোলা, গ্ল্যাকটু সিরাপ এগুলো দেয়, ঠিক আছে। আর এমনি বাসায় বসে কি দিতে পারে, ইসবগুলের বসি আছে, ঠিক আছে, তারপরে পেঁপে খাবে, লাউ খাবে, এগুলো ফাইবার জাতীয় খাবার, শাক খাবে, বেশি পরিমাণে সবজি শাক খাবেন। হ্যাঁ তাহলে পায়খানাটা ক্লিয়ার থাকবে। তাহলে আমার টেনশন কি, পায়খানাটা ক্লিয়ার রাখা, ক্লিয়ার রাখে কেন, বিলিরুবিনটা যাতে বের হইতে পারে, আমার কাছে হচ্ছে তাকে ওইভাবেই করে বের করা। আর এখন কি বেশি বেড়ে গেলে কি পায়খানা দিয়ে হয় কি গ্যাস বেড়ে গেলে, গ্যাস্ট্রিকের হবে, মানে অ্যাসিডিটি বেড়ে গেলে, অ্যাসিডিটি বেড়ে গেলে পায়খানার সাথে সমস্যা না, অ্যাসিডিটি বেড়ে গেলে পেটে ব্যথা হবে, জার্ড হবে, বুক জ্বালা পোড়া করবে, হ্যাঁ অনেক সময় পেট ফুলে থাকে, গ্যাস যখন নিচের দিকে বাড়ে, নিচের দিকে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনে যখন গ্যাস জমে থাকে তখন হয়। এটা গ্যাস বেশি জমে থাকে কারণ তার পায়খানা ক্লিয়ার নাই জন্য, পায়খানাটা ক্লিয়ার হয়ে গেলে তার গ্যাসটা চলে যাচ্ছে, তখন এই অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড থাকে না, অ্যাসিডিটিও চলে যাবে না। অ্যাসিডিটি তো অনেক, মানে যদি স্টোমাকের সমস্যার কারণে অ্যাসিড বাড়তেছে, ওটা তো প্রিভেন্ট করা লাগবে, তখন ওই যে টিপিআই দিয়ে তাকে কি গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হবে আর কি, ঠিক আছে।